আপনার এতে তাহলে আজকে দাঁড়িয়ে কি হচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই কারণে শুধু দমকল কোনো ধরনের উন্নয়ন নেই, চাকরি নেই, বাকরি নেই, বেকার ছেলেরা হচ্ছে যে হাহাকার করছে। আমাদের দমকল থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করছে। আজকে এই রাজ্য সরকারের নীতির কারণে হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে শুনলেন আপনি মাননীয় সাংসদ আবু তাহের খান এমন একটা মন্তব্য করলেন। আজকে আমাদের রাজ্যের বা আমাদের দমকলের যারা হকার, যারা হচ্ছে যে আপনার উড়িষ্যায় গিয়ে হকারি করে, তাদেরকে হচ্ছে যে আক্রান্ত হতে হচ্ছে কেন না, তো হচ্ছে যে আমাদের সাংসদ আবু তাহের খান বললেন পরিযায়ী শ্রমিকরা নাকি এখানে দাঙ্গা করে, যার পরিণতি হিসেবে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। আজকে এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে যেমন তৈরি হয়েছে, তেমনি আজকে গোটা দমকল জুড়ে হচ্ছে যে তৈরি হয়েছে। সেই কারণেই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আগামী 26 সালের নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে তৃণমূলের এই যে কার্যকারিতা, তৃণমূলের যে দুর্নীতি, স্বজন পোষণ, তৃণমূলের যে হচ্ছে যে আপনার টাকা মেরে খাওয়ার রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হবে, বুথে বুথে এইরকম জমায়েত করতে হবে গোটা দমকল জুড়ে, এবং নিশ্চিতভাবে আগামী দিনে আমরা দমকল গোটা রাজ্যকে পথ দেখাতে পারবো, যা বিগত দিনে হচ্ছে যে পশ্চিমবাংলার বুকে দমকল দেখিয়েছে। 68-67 সালের লড়াই আন্দোলন, জমির আন্দোলন, তার মধ্য দিয়ে এখানে গণ আন্দোলন তৈরি হয়েছে, তারপরে বাড়ি সাহেব এমএলএ হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে আনিসুর রহমান। আজকে দাঁড়িয়ে আমরা যাতে আগামী দিনে একটা নিদর্শন তৈরি করতে পারি, যে কথা গোটা রাজ্য জুড়ে হচ্ছে যে বলছে মানুষ, যে পরিবর্তন চাই যারা বলেছিল, আজকে দাঁড়িয়ে সেই মানুষই হচ্ছে যে প্রত্যাবর্তন চাই বলছে। মানুষ বলছে এদের বিদায় চাই। আপনি চায়ের দোকান দেখবেন, হাটে বাজারে সব জায়গায় বলছে আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। এই যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আগামী দিনে যাতে আমাদের লড়াই আন্দোলনকে তীব্র করে আর হচ্ছে যে আগামী 21, 22, 23 3 দিন এই যুবরা হচ্ছে যে বহরমপুর শহরে এই প্রথম মুর্শিদাবাদ জেলায় আমাদের ডিওএফ এর সম্মেলন হচ্ছে, যে গোটা মুর্শিদাবাদ জেলাবাসী দুহাত তুলে আমাদেরকে সমর্থন করছে, সাহায্য করছে গোটা জেলা জুড়ে। আজকে দাঁড়িয়ে 21 তারিখ সেই প্রকাশ্য সমাবেশ কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি শাহ, জামির মোল্লা, হেমগ্ন রাজ সহ যারা বক্তা থাকবে তাদের সমাবেশকে সফল করে তুলবো আগামী 21 তারিখ। এই শপথ নিয়ে আজকে এখান থেকে যাবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিএফআই রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব রানাদা, আমাদের যুব আন্দোলনের রাজ্য জেলার নেতৃত্বরা ধ্রুব সমেত। আমাদের মাইক বহু দূর অবধি লাগানো আছে, মাইকের আওয়াজ অনেক দূর অবধি যাচ্ছে। কেউ কেউ এই বাস স্ট্যান্ডে আসার ইচ্ছে থাকলেও আসতে পারছেন না, চাপ আছে, গুন্ডাগিরি আছে না? তাহলে সবার প্রথম তো ওদেরকে সাহস দিতে হবে, কোমর বাঁধো, পরের সমাবেশে আসো আমাদের বাস স্ট্যান্ড, কেউ তোমার গায়ে আঁচ লাগাতে পারবে না, আমরা গ্যারেন্টি দিচ্ছি। আর কেউ কেউ কান পেতে বসে আছে যে রাজ কি বলছে, পুলিশের ভয়ে বুকটা ধুক ধুক করছে যে আবার এরা এসছে, আবার আমাদেরকে গালি দেবে বোধহয়। এখন এই 3 রকমের চিন্তা ভাবনা, তার সাথে আমাদের চিন্তা ভাবনা। আমাদের 20তম রাজ্য সম্মেলন 21, 22, 23 জুন, আজকে 12 তারিখ, মানে কাউন্টডাউন শুরু, আর মাঝখানে 8টা দিন। 21 তারিখে আমরা সমাবেশের মাধ্যমে আমাদের সম্মেলন শুরু করব। আমরা দাবি কি রেখেছি? বলেছি স্থায়ী কাজ চাই, ইনসাফ দিতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, সমাজতন্ত্রের দিকে এগোবো। আর তার জন্য কি করতে হচ্ছে আমাদেরকে? কাজ ও সম্প্রীতির যাত্রা। তাহলে 20তম রাজ্য সম্মেলন যদি জুন মাসের 21 থেকে 23 জুন হচ্ছে, তার মানে এর আগে 19টা রাজ্য সম্মেলন হয়ে গেছে, তাই তো? 19টা রাজ্য সম্মেলন হয়েছে, তাহলে বহুদিন ধরে রাজ্য সম্মেলন হচ্ছে। 3 বছর পর পর আমাদের রাজ্য সম্মেলন হয়। আমরা এতদিন রাজ্য সম্মেলনে আমরা দাবি রেখেছিলাম যে কারখানা তৈরি করতে হবে। আমরা রাজ্য সম্মেলনে দাবি রেখেছিলাম
যে গাঁয়েও 100 দিনের কাজ, শহরেও 100 দিনের কাজ করতে রেডি করতে হবে। আমরা দাবি করেছিলাম যে আমাদের কাজ করার যে অধিকার আছে সেই অধিকারকে संविधाने स्वीकृति देता है। संविधान जैसे संविधान में है कि बात बोलने का अधिकार, वोट देने का अधिकार, सरकार को पैसा देने का, टैक्स के जरिए पैसा देने का अधिकार, तो अगर वोट देने का अधिकार हो, टैक्स देने का अधिकार हो, ड्यूटी हो, तो काम मिलने का अधिकार क्यों नहीं होगा? কাজ দিতে হবে তো। এতদিন আমরা দাবি করেছি যে রাজমিস্ত্রির সঙ্গে যারা কাজ করে তাদের মজুরি বাড়াতে হবে। আমরা এতদিন দাবি করেছি যে ক্ষেত মজুরের সঙ্গে যারা কাজ করে, বেকার ছেলে মেয়ে, ক্ষেত মজুরের কাজ, তাদের মজুরি বাড়াতে হবে। রানাদারা ছাত্র আন্দোলনের নেতা এতদিন আমরা দাবি করেছি যে বাসের ভাড়া বাড়ছে, ছাত্রদেরকে বিনা পয়সায় নিয়ে যেতে হবে। আমরা দাবি করেছি বাসে ট্রেনের ভাড়া বাড়ছে, ভাড়া কমাতে হবে। আমরা দাবি করেছি যে এটা আমাদের পৌরসভা এলাকা, এখানে একটা ড্রেন বানাতে হবে, এখানে একটা রাস্তা বানাতে হবে, এখানে একটা পার্ক বানাতে হবে। কি কপাল দেখুন, এখন আমাদেরকে দাবি করতে হচ্ছে, কাজ তো বলতেই হচ্ছে, তার সাথে বলতে হচ্ছে যে হিন্দু মুসলমানের দাঙ্গাটা বন্ধ করো, সম্প্রীতি আনো, কারণ শান্তি না। তাহলে এগোলাম না পিছলাম? এতদিন দাবি করছিলাম কাজে, মজুরি বাড়ানোর, বেতন বাড়ানোর, ট্যাক্স কমানোর, ভাড়া কমানোর। এখন দাবি করতে হচ্ছে যে এলাকায় শান্তি রাখো, হিন্দু মুসলমানের মারামারি যাতে না হয়। তার জন্য আজকে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন 250 জনের কাছাকাছি বিমান যাত্রীকে নিয়ে পড়ে গেছে, দুর্ঘটনা কবলিত হয়েছে, প্রায় অনেকেই মারা গেছে। শুনেছেন তো খবর? শুনেছেন? তাহলে কি বলছে? বলছে 169 জন ভারতীয় ওই প্লেনে ছিল, 53 জন ব্রিটিশ ছিল, 7 জন পর্তুগিজ নাগরিক ছিল, 1 জন কানাডিয়া নাগরিক ছিল। আর প্লেনটা যে মেডিকেল কলেজটার, হসপিটালটার উপরে ভেঙে গেল, সেখানে 50 জনের বেশি ডাক্তার আর ছাত্ররা, ছাত্রীরা ছিল। তাহলে দেশ যখন কোনো কিছুর একটা হিসাব দেয়, দেশ তো হিসাব দিচ্ছে এটা নাকি? এই প্লেনটা দিল্লি থেকে প্যারিস গেছিল, প্যারিস থেকে দিল্লি এসেছিল, দিল্লি থেকে আহমেদাবাদ এসছে, আহমেদাবাদ থেকে আবার এটা বাইরে যাচ্ছিল। মানে এত প্রেসার কাজে। আর এই প্লেনগুলো সম্পর্কে বহুদিন ধরে অভিযোগ যে এর টেকনিক্যাল পার্ট গুলো ঠিক নেই, কিন্তু প্রাইভেট মালিক চালায়, হুড় করে প্লেনের টিকিটের দাম বাড়বে। বেসরকারি থাকলে সরকারি বেতন দিতে লাগবে না, বেসরকারি থাকলে যত খুশি গায়ে গতরে খাটিয়ে কম পয়সা দিয়ে কাজ করবে। আর কিন্তু মানুষের সেফটির কোনো দায়িত্ব নেবে না। প্লেনটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল, কিন্তু দেশ যখন হিসাব দিল, তখন দেশ কি হিসাব দিল? 153 জন ভারতীয়, 69 জন, 53 জন পর্তুগিজ, 7 জন, এই 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়া লোক। আচ্ছা, দেশ কি হিসাব দিল যে এতজন হিন্দু ছিল, এতজন মুসলমান ছিল, এতজন বামুন ছিল, এতজন আদিবাসী ছিল, এতজন দলিত ছিল, এতজন চামার ছিল? দিল? দিতে পারে না। এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এই देश सेकुलर कंट्री। जो देश का संविधान को मानते हैं वो लोग इस बात को मानने के लिए मजबूर है, और इस देश का संविधान को मानते हुए अपना काम को जारी रखना उसके लिए मजबूरी है। पुलिसের মতো নয় গো, পেট মোটা করে গাড়ি রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে আর লোকের পকেটের টাকা তোলা হিসাবে তুলে নিবে। এরা বেআইনি কাজ করছে, বেআইনি কাজ করছে এরা। নেই কোন পুলিশ রুলে আছে গো যে গাড়ি দাঁড় করিয়ে, টোটোওয়ালাকে দাঁড় করিয়ে, রিক্সা চালককে দাঁড় করিয়ে, মোটরসাইকেল ওয়ালাকে দাঁড় করিয়ে আর পকেট থেকে 100 টাকা, 1000 টাকা, 500 টাকা
কিন্তু পশ্চিমবঙ্গে সবই হয়। কেন? কারণ দিদিমণি নিজে গুন্ডা কন্ট্রোল করে, তাহলে যত খুশি গুন্ডামি করে, যত খুশি গুন্ডামি করে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সব থেকে, ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা, যেমন কাজ না পাওয়ার সমস্যা, মানুষের জীবনের নিরাপত্তা না থাকার সমস্যা, ঠিক সেরকমই এই গোটা ভারতবর্ষের আজকে সব থেকে বড় সমস্যা হলো এই গোটা ভারতবর্ষে যারা সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে জিতে এলো, যে বিজেপির পার্টিটা, সেই বিজেপির পার্টিটা এসে নিয়ে প্রথমে সংবিধানকেই আক্রমণ করা শুরু করে দিল, দেশকে ভাগ করার চেষ্টা করছে। धर्मनिरपेक्ष एक देश के, जिस देश के आजादी के लिए अशफाकुल्ला खान, राम प्रसाद बिस्मिल, भगत सिंह, खुदीराम बोस एक साथ जान दिए थे, उसी देश को ये लोग बोलते हैं कि আমরা হিন্দু রাষ্ট্রে পরিণত করব। দেশের বিরুদ্ধে কথা বলে এরা, দেশের বিরুদ্ধে। আর এদেরকে এই কাজ করতে তৃণমূল কংগ্রেসের পার্টিটা পশ্চিমবঙ্গে তাদেরকে মঞ্চ সাজিয়ে দিচ্ছে, মঞ্চ। লড়তে হচ্ছে আমাদেরকে প্রতিদিন, আপনাদেরকেও লড়তে হচ্ছে। এই যে দুটো ওয়ার্ডের মোটামুটি সংযোগস্থলে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে ড্রেন আছে? রাস্তায় ড্রেন আছে? নেই। আচ্ছা, এখানে এদের ওই ব্লু টয়লেট তৈরি করে দেওয়ার কথা ছিল, হয়েছে? হয়নি? আচ্ছা, এদেরকে এখানে যে কমিউনিটি ল্যাট্রিন গুলো হবার কথা ছিল, সেগুলো হয়েছে? হয়নি। একটু আগে রানাদা বলছিল যে নদীটা কেটে একটা তার সৌন্দর্যায়নের জন্য, পার করে দেবার জন্য ৭৮ না ৬৮ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকাগুলো কি ছাগলের চারা গাছ খাওয়ার মতো ডুবে গেল নাকি? আর কত সুন্দর না? পৌরসভার ভোট করাবো না, কিন্তু বলবো এখানে গণতন্ত্র আছে। পঞ্চায়েতের লোককে ভোট দিতে দিব না, কিন্তু বলবো এখানে গণতন্ত্র আছে। পৌরসভার ভোটের সময় বোম মেরে লুট করে নেব, কিন্তু বলবো ইয়া পর জনবাদ হ্যাঁ। মানুষের চোখে কি নেবা হয়েছে না, মানুষের চোখে ছানি পড়ে গেছে যে তুমি যা বলবে সেটাই বুঝবে মানুষ, সেটাই। কি হলো টাকাগুলো? বলছে আমি প্রশাসক, আমি বিধায়ক, মানে যে পাঠা সেই ছাগল। কিছুতে बात नहीं चोरी करते, কিছুতে बात नहीं। वहां पर देश का सरकार है, भाजपा का सरकार, वो आराम से बाप का माल समझते हुए रेलवे को बेच रहा है, एयरलाइंस को बेच रहा है, कोलियारी को बेच रहा है, LIC को बेच रहा है, बैंक को बेच रहा है। और इस ममता बनर्जी को कुछ नहीं मिल रहा है तो आरजी करे रेखे থাকা লাশগুলোকে বেচে দিচ্ছে, মানুষের জব কার্ডকে বেচে দিচ্ছে। কুকুরের ওইটাতেও পাইপ ভরে দিলে সোজা হয়ে যায়, তৃণমূল সোজা হচ্ছে না, হচ্ছে না। এখন তৃণমূলের সঙ্গে যদি দু চারটে ভদ্রলোক কিছু বেঁচে আছেন, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা এখনো বলছি, আপনাদের জন্য তৃণমূল দলটা নয়, যারা এখনো মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বামপন্থীরাই আপনাদের কাছে দু হাত বাড়িয়ে রেডি আছে। এই রাস্তায় আসুন, বাম দিকে থাকুন, মান সম্মানের সাথে থাকুন। চোরের সাথে থাকলে ভাই চোর বলে গালি শুনতে হবে, তাতে গায়ে চুলকানি হলে আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কি চলছে পশ্চিমবঙ্গে? 100 দিনের কাজের টাকা কারা চুরি করলো? কারা? তৃণমূল কংগ্রেস চুরি করেছে। আমরা প্রশ্নই উঠে গেছে গাঁও থেকে। শহরে রোজগার যোজনা করার কথা ছিল, শহরে মাস্টার রোল ফিল আপ হবে, কাউন্সিলরকে সই করে দিতে হবে যে আমার কাজ চাই।
সকালবেলাতে পিছনে দাঁড়িয়ে থাকবে কি না নোংরা পরিষ্কার হচ্ছে। প্রত্যেকটা দিন সাফাই অভিযানের কর্মীরা কাজ করবে, মাস্টার রোলে সেখানে আছে। এখানকার রাজমিস্ত্রি, এখানকার পিকআপ ড্রাইভার, তারা প্রত্যেক দিন পিএফ পেনশনের সাত পাওতে টাকা জমা করতে যাবে পৌরসভাতে। আমি জানি না ডোমকল পৌরসভায় আছে কিনা। দুটো ছেলে বসে বসে তার ডেটা এন্ট্রি করবে, কম্পিউটারে তুলবে, তার বেতন হবে না। আর এখানে সব কন্ট্রাকচুয়ালদেরকে দিয়ে আর পৌরসভা চলবে। চলতে পারে? এটা পারে চলতে? মানুষের টাকায় পৌরসভা, মানুষের টাকা দিয়েই পৌরসভা মানুষের উন্নয়নের কাজ করে। মানুষের উন্নয়ন এইটা আমরা যখন এর বিরুদ্ধে কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের দলটা কেন 100 দিনের কাজের টাকা চুরি করলো, আমরা যখন বলছি যে 100 দিনের কাজকে চালু করতে হবে, আমরা যখন বলছি 100 দিনের কাজের মজুরি বাড়াতে হবে, 200 দিনের কাজ বাড়াতে হবে, কেন 100 দিনের কাজটা বন্ধ বলো, তখন এরা আমাদের সাথে কখনো আলোচনায় বসতে চাইছে না। আমাদের প্রশ্নগুলোর কোনো যুক্তিসম্মত উত্তর দিতে চাইছে না, আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না। তারপর যখন আমরা রাস্তায় নামছি লড়াই করতে, তখন এরা আমাদের পিছনে গুন্ডা লেলিয়ে দিচ্ছে। এলাকায় এলাকায় নেতাদের ঘুষের পয়সায় পোষা গুন্ডারা তখন আমাদেরকে পেটাচ্ছে। এরা হলো বেসরকারি গুন্ডা। আর খাকি উর্দি পরে এক অংশের পুলিশ আছে, এদেরকেও গুন্ডা হিসাবে রাস্তায় নামিয়ে যারা এই প্রশ্ন তুলছে তাদেরকে পেটাচ্ছে। তার মানে সরকারি গুন্ডাগিরি করছে এরা। এই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় পশ্চিমবঙ্গের জেলে থাকার 10 দিনের অভিজ্ঞতা আমারও হয়েছে। জেলের ভেতরে থেকে কি অত্যাচার, কি নির্যাতন, এখানে তার কথা বলার কোনো জায়গা নেই। কারণ এটা বলতে গেলে ব্যক্তি বিজ্ঞাপন হয়, আর আমি যে সংগঠনের কর্মী সেখানে ব্যক্তি বিজ্ঞাপনের জায়গা নেই। কিন্তু জেলের অভিজ্ঞতা তো আছে। ওখানে পায়খানা পরিষ্কার করার থেকে, পায়খানা যদিও পরিষ্কার করে না, ওই পরিষ্কার করার জন্য একটা লোককে রিক্রুট করেছে আর পয়সা অ্যালোটেড হয়, আর সেই পয়সাও মেরে খাই এরা। ওই পায়খানা বাথরুম পরিষ্কার করা থেকে, রানুনি থেকে বাইরে যারা জেলের বাইরে রক্ষী হয়ে বসে থাকে, যে ডাক্তাররা আছে, যে নার্সরা আছে, তারা সবাই সেখানকার মেয়ে। তাহলে পশ্চিমবঙ্গের জেলগুলোতে কি করে 192টা মেয়ে গর্ভবতী হয়ে গেল? জেলের জল খেয়ে গর্ভবতী হয়ে যাচ্ছে নাকি? তার মানে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে মেয়েগুলো আছে তাদের উপরে কি নির্মম অত্যাচার হচ্ছে বলুন তো। তার মানে খাকি পোশাকের সরকারি গুন্ডাগুলো জেলের ভিতরেও গুন্ডা নিয়ে গিয়ে আর মেয়েদের উপরে চরম অত্যাচার করছে। তাই তো এই আদিম যুগের অত্যাচারগুলোর জন্যই তো পশ্চিমবঙ্গের এতগুলো জেলে 192 জন মেয়েরা সব গর্ভবতী হয়ে যাচ্ছে। কোথায় গেল জেলের ভেতরে সিসিটিভি ফুটেজ? গেল কেন? জনসমক্ষে আনা হচ্ছে না কেন? কোর্টে পেশ করা হচ্ছে না? গুন্ডারাজ চলছে না পশ্চিমবঙ্গে? চলছে না গুন্ডারাজ? বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলার ছেলেগুলো সব পানের জলে ভেসে বাইরের রাজ্যে পড়ে থাক। বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলার মেয়েগুলো প্রতিদিন লাশ কাটার ঘরে সব পড়ে থাকবে, অত্যাচারিত হয়ে, খুন হয়ে। কোন বিষয়ে গুন্ডারাজ নেই বলুন তো পশ্চিমবঙ্গে? কোন বিষয় নেই? রাস্তায় তোলা আদায় থেকে শুরু করে, একটা কারখানা বন্ধ থেকে শুরু করে, বিড়ি কারখানার মালিকদের থেকে শুরু করে কারা গুন্ডারাজ চালাচ্ছে না পশ্চিমবঙ্গে? বিএলআরওকে বগলে ভরে নিয়ে জমি দালালিতে গুন্ডারাজ চালাচ্ছে না? রাস্তায়, দোকানে, বাজারে প্রত্যেকটা দিন যারা মাথোহারা তুলছে তারা গুন্ডারাজ চালাচ্ছে না পশ্চিমবঙ্গে? এই 1-2 দিনের মধ্যেও তো এই ডোমকলেই তো মরে গেল একটা তৃণমূলের কংগ্রেসের কর্মী, সেখানে গুন্ডারাজ চলছে না? ভোটের সময়, অন্য সময়ে গোটা পশ্চিমবঙ্গে এত বোমা বারুদের সাপ্লাই কারা করছে যদি পশ্চিমবঙ্গে গুন্ডারাজ নেই? তো আপনার বাড়িতে একটা সমস্যা হবে, আপনি যাবেন থানাতে, থানা আপনার কথা শুনবে না, কিন্তু থানার পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা যারা ভোট লুটের কারবারি, তারা রাস্তায় দাঁড়িয়ে আপনার পকেট থেকে আপনার পয়সা বের করে নিচ্ছে। চালাচ্ছে না গুন্ডারাজ?
রেশন দোকান থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর পর্যন্ত, স্বাস্থ্য কেন্দ্রগুলো, হসপিটালগুলো চালাচ্ছে না এরা গুন্ডারাজ? আমরা কি চালাচ্ছি? কি চাইছি আমরা? আমরা চাইছি এই গুন্ডারাজের বিরুদ্ধে লড়াইটা শেষ অবধি জাগবুল করতে হবে। পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে যাবে না। এই গুন্ডারাজের মাথায় ছাতা ধরতে পড়বে তৃণমূলের কথা। এই পুলিশ মানুষ খেটে খেয়ে বেঁচে থাকতে পারবে মাথা উঁচু করে? গরু পাচারটা গুন্ডাগিরি নয়? বালি পাচারটা গুন্ডারাজ নয়? পুলিশের চোখের সামনে নদীর পার থেকে বালি তুলে নিয়ে পাচার করে দিচ্ছে গুন্ডাগিরি নয়? মাটির তলা থেকে দেশের সম্পদ কয়লা তুলে বেচে দিচ্ছে গুন্ডাগিরি নয়? একটা কলকারখানাকে তৈরি করতে গেলে সিন্ডিকেট রাজ, তাদেরকে পয়সা দিতে হবে, নইলে একটা কারখানা বানানো যাবে না, গুন্ডাগিরি নয়? বাজারে একটা বড় দোকান করবে, একটা শোরুম করবে, একটা বড় বিজনেস করবে, একটা মাঝারি মানের দোকান করবে, আর সেখানে নেতাদেরকে পয়সা দিতে হচ্ছে না, গুন্ডাগিরি নয়? কিসে গুন্ডাগিরি নেই? হসপিটালে ব্লাড নিতে গেলে ব্লাডের দালালদের চক্করে পড়তে হচ্ছে, আর সেই ব্লাড কোথায় বিক্রি করে দিচ্ছে, গুন্ডাগিরি নয়? সরকারি পরিবহন ব্যবস্থা, বাসের ভেতরে আগে ভাড়ার চার্ট লেখা থাকতো, কেন নেই ভাড়ার চার্ট লেখা? কেন নেই? গুন্ডাগিরি নয়? খেতে ফসল ফলাবে আমার বাপ কাকারা, আমার দেশে চাষিরা, কৃষকরা, আর তারা যখন কৃষক মান্ডিতে ফসল বিক্রি করতে যাবে তখন ফোরেরা, দালালরা জোর করে তার কাছ থেকে কম পয়সায় ফসল কিনে নিয়ে আর তারপরে বেশি পয়সায় বাজারে বিক্রি করবে, গুন্ডারাজ নয়? আর তার বিরুদ্ধে কথা বলতে গেলে একদিকে বেসরকারি তৃণমূলের পোষা গুন্ডাগুলো আমাদেরকে মেরে পিঠ ফাটিয়ে দেবে, আর নইলে সরকারি খাকি বর্দির পোশাকের সরকারি গুন্ডাগুলো আমাদেরকে মার্ডার কেস দেবে, নইলে মারবে, নইলে লকআপে ভরে রাখবে। পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে পারে না। পশ্চিমবঙ্গে গুন্ডারাজকে খতম করতে হবে। কি করতে হবে? তো পশ্চিমবঙ্গে গুন্ডারাজ খতম করতে হবে। তো আজকে দমকল থেকে শুরু করতে হবে। পশ্চিমবঙ্গে কারো বাবার জমিদারি নয়। এখানে যারা এই গুন্ডারাজের রাজনীতি করছে তাদেরকে মুখের মানে জবাব দিতে হবে। আমরা এই গুন্ডারাজের রাজনীতিটা বদলাতে চাইছি। সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়, রাজনীতিকে বাদ দিয়ে সমাজ নয়। যে সমাজে লুটে খাওয়ারা খেটে খাওয়াদের উপরে জুলুমবাজি করে নিজের শাসন ব্যবস্থাটা, লুটের শাসন ব্যবস্থাটা বজায় রাখতে চাইছে, আমরা সেই রাজনীতিটা বদলে দিতে চাইছি। এর বেশি আমরা কিচ্ছু চাইছি না। এই গুন্ডারাজের রাজনীতি, এই লুটেরাজের রাজনীতি, এই লুপ্ত রাজের রাজনীতিকে, এই রাজনীতিকে পাল্টে দিয়ে আমরা তো যেতে চাইছি সমাজতন্ত্রের দিকে। সমাজবাদ का मतलब क्या है? খেতে খাও, লুটে খেয়ে এসি ঘরে ঘুমাতে দিব না, হয় খাটো নইলে বিদায় হও। এর বাইরে, এর মাঝখানে আর কোনো রাস্তা হতে দেব না। কি চাইছি আমরা? আমরা চাইছি 100 দিনের কাজটাকে বজায় রেখে 200 দিনের কাজ আর তার মজুরি বৃদ্ধি করতে। কি চাইছি আমরা? সামনে 26-এর নির্বাচন। আমরা চাইছি সরকারি স্কুলগুলো মাথা তুলে রাখ, যাতে বেসরকারি স্কুলের লুট বন্ধ হয়, লুট। কি চাইছি আমরা? সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করে প্রাইভেট নার্সিং হোম গুলো স্বাস্থ্য সাথীর মাধ্যমেও একটা গরিব, মুমূর্ষ, অসুস্থ পরিবারকে তার উপরে যে ডাকাতি চালাচ্ছে সেই ডাকাতিটা বন্ধ করতে চাইছি আমরা। কি চাইছি আমরা? আমরা চাইছি পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি ছেলে মেয়ে তোর তাজা রক্ত, পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি ইয়াং জেনারেশন পশ্চিমবঙ্গের বাইরে পড়ে আছে, বাইরে।
10 কোটির পশ্চিমবঙ্গে 1 কোটি পশ্চিমবঙ্গে তোর তাজা রক্ত যারা খেটে খেতে চায়, যারা বালি লুট করতে চায় না, যারা গরু পাচার করতে চায় না, যারা জমির দালালি করতে চায় না, যারা মদের দোকানে তোর হয়ে পড়ে থেকে ডিয়ার লটারির পাশে ঘুরতে চায় না, তারা আজকে পেটের টানে পশ্চিমবঙ্গের বাইরে 1 কোটি ছেলে মেয়ে পড়ে আছে। আমরা ওদেরকে পশ্চিমবঙ্গে ফেরাতে চাইছি। বাপ মায়ের চোখের সামনে তাদেরকে রাখতে চাইছি। পশ্চিমবঙ্গের মাটিতে তাদেরকে কাজ দিতে চাইছি। 21,521টা কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা কারখানার গেটের তালাগুলো খুলে 22,000 মদের দোকানে তালা দিতে চাইছি। এইটা চাইছি আমরা। কাজ যদি না থাকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তারা সৎ পথে থাকতে পারবে না। তারাও এই গুন্ডা রাজের অর্থনীতিতে নাম লিখিয়ে ফেলবে। তাই পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে বন্ধ করতেই হবে। আর পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে বন্ধ করতে গেলে আপনি রাজনীতি করুন আর না করুন, এই সমাজ ব্যবস্থাতে কেউ রাজনৈতিক হয় না। আপনি ট্যাক্সের টাকা দেবেন সরকারকে, ভোটের দিন ভোট দিতে যাবেন সরকারকে নিজের ইচ্ছে মতো, আর আপনি বলবেন যে আমি অরাজনৈতিক। এই সমাজ ব্যবস্থায় অরাজনৈতিক বলে কিছু হয় না। আপনি যদি গুন্ডা রাজের পক্ষে থাকতে চান তো তৃণমূল বিজেপির ভাগাড়ের রাস্তা খোলা আছে। আর আপনি যদি পশ্চিমবঙ্গে ঘটে চলা এই গুন্ডা রাজের বিরুদ্ধে মাথা তুলতে চান, আমরা বড় মন নিয়ে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি, লড়ছি। কমরেডরা আমাদের শহীদ হচ্ছে, জেল খাচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে, এলাকা ছাড়া থাকছে, কেস খাচ্ছে, কিন্তু কেউ বলতে পারবে না কাঁধ থেকে আমরা আমাদের ঝান্ডাটাকে নামিয়ে দিয়েছি। মার যদি খেয়েছি তো সামনে থেকে ছাতি পেতে মার খেয়েছি, পিঠ দেখিয়ে পালিয়ে যায়নি। এইটা দিবাইয়ে পাই, এইটা বামপন্থী রাজনীতি, এইটা আমাদেরকে শিখিয়েছে। তাই আমরা ডোমকলে আপনাদের কাছে এসেছি। ডোমকল মানে শুধু ডোমকলের বাস স্ট্যান্ড নয়, ডোমকল মানে শুধু ডোমকল বিধানসভা নয়, ডোমকল মানে আমার রাজ্যের 1 কোটি পরিযায়ী শ্রমিক। ডোমকল মানে আমার রাজ্যের ওই 192 জন বিনা দোষে কুয়াতি হয়ে যাওয়া মেয়ে। ডোমকল মানে আমার রাজ্যের শুধুমাত্র একটি জেলাতে 7,500 নাবালিকার বিয়ে হয়ে যাওয়া, অন্ধকারে চলে যাওয়া মেয়েগুলো। ডোমকল মানে আমার রাজ্যের 63 লক্ষ ভুয়ো জব কার্ড হয়ে যাওয়া চোখের জলের কান্নায় আমার পরিযায়ী শ্রমিকরা। ডোমকল মানে আমার রাজ্য। ডোমকল মানে জাফরাবাদ, ডোমকল মানে বেলডাঙ্গা, ডোমকল মানে মুর্শিদাবাদ, ডোমকল মানে কালিয়াগঞ্জ, ডোমকল মানে আসানসোল রানীগঞ্জে যে দাঙ্গার পরিবেশ তৈরি করছে সেই দাঙ্গার পরিবেশ। পুলিশ চাইলে দাঙ্গা হতে পারে? হতে পারে দাঙ্গা? পুলিশ দাঁড়িয়ে থাকবে ওখানে, আর একটা যদি টোটো চালক দুনিয়ার ছোট রাস্তা থেকে যদি বড় রাস্তায় চলে যায় তো এমন হ্যালোজিন পাওয়ারের চশমা, পুলিশ তো পুলিশ ছেড়ে দিন, ওই বাসের থেকে কঞ্চি ধরো বলে পুলিশ তো পুলিশ ছেড়ে দিন। সিভিক গুলো তো নিজেদেরকে মনে করে যে পুলিশের প্রতি জমিদারিতে পাওয়ার ছেলে পুলিশ। এরা সিভিক গুলো তো না কাজের ঠিকানা আছে না বেতনের ঠিকানা আছে, কিন্তু বাড় চচ্চড়ে বাড়। বলছি ভাই সেখানে সিভিককেই বলির পাঠা করে দেয়। করেনি আনিসে বাদি করে করেনি? কাঁঠাল পাতা বেশি খাওয়াচ্ছে মানে কি তোমার গায়ে গতরে তুমি ভালো হলে তোমাকে নিয়ে দিদিমণির খুশি হবে না? যে পাঁঠার গায়ে গতর বেশি হয় তার দাম বেশি পাওয়া যায়।